যারা বিদেশগামী প্যাসেঞ্জার যারা প্রবাসে যাবেন তারা যাতে স্ক্যাম বা প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন কয়েকটা বিষয় আমি প্রধান কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আর আপনারা যারা প্রথমবার বিদেশ যাবেন, মানে আগে কখনো বিদেশ যান নাই, তাদের জন্য যে দেশগুলো আপনারা সিলেক্ট করবেন এই দেশগুলোর মধ্যে আপনারা আগে জানবেন যে এই দেশগুলাই বাংলাদেশের দূতাবাস বা এম্বাসি আছে কিনা। বাংলাদেশ দূতাবাস যে দেশগুলোতে আছে সেই দেশগুলোতে আপনার কর্মীদের একটু অসুবিধা হইলে, সমস্যা হইলে আপনার সমাধানের চেষ্টা করা যায় বা কোনো কোনো ক্ষেত্রে সমাধান হয়। আর যেখানে দূতাবাস বা এম্বাসি নেই সেখানে আপনার কোনো সমস্যার সমাধান করার কেউ থাকে না। এই জন্য আপনার যারা একেবারে প্রথমবার বিদেশ যাচ্ছেন তাদের জন্য সবচাইতে ভালো হয় যে সব দেশগুলোতে আপনার বাংলাদেশ দূতাবাস আছে একটু জেনে নেবেন। আর যেমন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম যে এশিয়ার ভিতরে যে দেশগুলো আছে ওইগুলো তো আপনার যদি আপনারা যান তো ওইখানে তো আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা গ্রামের কেউ তো থাকবে, তো তাদের কাছে খোঁজখবর নেবেন যে এই কোম্পানিটা কেমন, ওই কাজটা কেমন, ওইটা কাজের বেসিক বেতন কত, ওই কোম্পানি বেতন ঠিকঠাক মতো দেয় কিনা ওইটা আপনারা জেনে নেবেন, তাহলে আপনার ভালো হয়। আর কেন বললাম যাতে বাংলাদেশের দূতাবাস আছে এরকম দেশে যাইলে ভালো। আর ধরেন আপনার যেই দেশে বাংলাদেশ দূতাবাস নাই এইসব দেশে একটা কর্মীর অ্যাক্সিডেন্ট হইলে বা একজন কর্মী যদি মারা যায় তাহলে তার লাশটাও দেশে আনা যায় না। মনে করেন আনা যায়, যদি আনতে পারা যায় ভেরি টাফ, মানে অনেক কঠিন। কিন্তু যদি একটা প্রবাসী মৃতদেহ আপনার দেশে আনতে চান বাংলাদেশে, তখন দেখা যাচ্ছে 10 থেকে 15 লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে। এই টাকাটা আপ ডাউন হতে পারে, কম বেশি হতে পারে সময় এবং স্থান ভেদে। আপনার কোন অফিস দিয়ে যাবেন, আপনার যে অফিস দিয়ে আপনি যাবেন, গ্রাম্য যে এজেন্টগুলো আছে গ্রামের ভিতরে পাড়া প্রতিবেশী, এইসব এজেন্ট আপনার টাকাও বেশি নেবে, আবার আপনার ঘুরাইবেও বেশি দিন এবং আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনারা ঢাকাতে বা শহরে আপনার রিয়েল যে এজেন্সিগুলো বা অফিস আছে সেসব জায়গায় যাবেন, সেসব অফিস থেকে আপনারা প্রবাসে যাবেন, তাইলে আপনার টাকা খরচটা কম হবে। আপনারা একটি অফিসে যখন যাবেন তার আশপাশে ফুটপাতে ছাদ দোকানে, বিস্কিটের দোকানে বসা কথাবার্তা বলবেন, দেখবেন মানুষজন আসা যাওয়া কীরকম, যে অফিসটা কেমন, বা যাত্রীদের সাথে কথাবার্তা বললে দেখবেন ফ্লাইট হচ্ছে কিনা, ব্যাগ নিয়ে যাচ্ছে কিনা। তখন আপনারা কিন্তু আপনার এই অফিসে 2 দিন বা 3 দিন আপনারা যদি যান একটু সময় করে, তাহলে আপনারা হয়তো বা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন, আপনারা অফিসটার ব্যাপারে জানতে পারবেন। যদি অফিস খারাপ হয় আপনারা কিন্তু জেনে ফেলবেন, কেউ না কেউ বলেই দিবে। সত্য কখনো ছাপা থাকে না, এটাই সত্য, এই কথাটা আমিও বিশ্বাস করি। তো আরেকটা কথা হচ্ছে, আপনার যখন বিদেশ যাবেন আপনারা কোন অফিস দিয়ে যাবেন, যে অফিসে RL নাম্বার আছে, রিক্রুটিং লাইসেন্সের নাম্বার আছে, মানে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশ সরকারের থেকে লাইসেন্স করে নিচ্ছে এজেন্সির, মানে আপনার ম্যান পাওয়ার ব্যবসার লাইসেন্স করছে, এইসব অফিস দেখে যাবেন। RL আপনারা গুগলে গিয়ে বাংলাদেশের যে RL অফিসগুলো আছে সবগুলোর অফিসের লিস্ট এবং নাম পেয়ে যাবেন। আপনি যে অফিসে যাবেন এই অফিসটি কি আপনার RL আছে কিনা ওইটা লেখা থাকবে, বা আপনি এখন বর্তমানে ইন্টারনেটের যুগ, আপনি টিপ দিয়ে মোবাইল দিয়ে দেখে নেবেন। আপনার হাতে তো অ্যান্ড্রয়েড ফোন থাকে, অনেকের হাতে থাকে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখে নেবেন। এটা দেখতে আপনার বেশি MB খরচ হবে না, একদম সীমিত। তো আপনারা যে অফিস দিয়ে যাবেন যাতে সরকার অনুমোদিত অফিস হয় এটা। আর আপনারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে যে রিক্রুটিং লাইসেন্স আছে কিনা এটা চেক করবেন। আর 2 নম্বর সেটা হচ্ছে আপনারা যে অফিস দিয়ে যাবেন সেই অফিসের সাথে 300 টাকা স্টাম্পে আপনার ডকুমেন্ট করে বা আপনার লেখালেখি করে তারপর যাবেন, যে কোন কোম্পানিতে যাচ্ছেন, কত টাকায় যাচ্ছেন, কয় ঘন্টা ডিউটি, কয় ঘন্টা ওভারটাইম, এবং
চাকরির কন্ট্রাক্ট শেষে 2 বছর পরে আপনার আসা যাওয়ার টিকিট কে দেবে, এটা আপনার লেখা থাকবে 300 টাকা স্টাম্প। এখানে আপনিও প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ উভয় পক্ষ আপনার সিগনেচার এবং টিপসই দিবেন। 2 পক্ষেরই আইডি কার্ডের ফটোকপি রাখবেন। এটা আপনার কাছে 300 টাকা স্টাম্প রাখবেন, আবার 300 টাকার আরেকটি স্টাম্প আপনার অফিসে বা আপনার যে পক্ষ আপনাকে এজেন্ট আপনাকে বিদেশ পাঠাবে তার কাছে থাকবে। আর মনে করেন যে অফিসে বা যে এজেন্ট আপনার 300 টাকা স্টাম্প করে মানে ডকুমেন্ট করে দলিলাদি করে আপনার বিদেশ পাঠাতে চাইবে না, তারা ভাববেন 50% এর কথা ধরে নেবে। কারণ আপনাকে রিয়েলভাবে বিদেশ পাঠালে এত টাকা বেসিক হবে বেতন, এত ঘন্টা ওভারটাইম, এত ঘন্টা ডিউটি, বেসিক ডিউটি, টাকা কোম্পানি খাওয়া নিজের সবগুলো লেখা থাকবে। 2 বছর পর কোম্পানি টিকিট দিবে যাতায়াত দেশে আসার জন্য যাওয়ার জন্য, এটা সব লেখা থাকবে। আর সাপ্তাহিক 1 দিন ছুটি না 2 দিন ছুটি সব লেখা থাকবে। এটা লিখে আপনার ডকুমেন্ট করে আপনার বিদেশ পাঠাতে অনিচ্ছা প্রকাশ কেন করবে যদি আপনার রিয়েল হয়? তাহলে আপনার এভাবে যদি কাগজপত্র করে আপনার বিদেশ যেতে পারেন, তাহলে আপনার সমস্যা হলে আপনি দেশে আইসা বা বিদেশে থেকে আপনি বিদেশ থাকলে আপনার পরিবার আইনি আশ্রয় নিতে পারবে এবং সঠিক বিচার পাবেন। এই জন্য আমি বলছি 1 নম্বর 2 নম্বর 2টা কারণ আলোচনা করলাম। আর 3য় নাম্বার যে আপনার 3 নম্বর যে পয়েন্টটা, সেটা এটা আমার বিবেচনায় বা আমার যেহেতু আমি প্রবাসে আছি বা বিদেশ করছি, এটা 3য় দফায় বিদেশ আমার সৌদি আরবে আসা। প্রথম প্রবাসে ছিলাম 2008 সৌদি আরবে, 2য় দফায় গিয়েছিলাম 2022 আপনার কম্বোডিয়া, 3য় দফায় আবার 2025 আবার আসলাম আপনার সৌদি আরবে। তো 3য়বার বিদেশ আসছি, তাও আপনার কাজের বিষয়। আবার কম্বোডিয়া থেকে লাওস ভিজিট বিষয় গিয়েছিলাম, মানে ট্রাভেল করার একটু ছোটোখাটো এক্সপিরিয়েন্স হয়েছে বা একটু বুঝতে পারলাম ট্রাভেল করলে কেমন লাগে, এটা জানতে পারলাম। তো আপনার আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটা মানে বলছি আর কি। আর 3য় যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক আর্থিক লেনদেন সবগুলো আপনি ব্যাংক টু ব্যাংক করবেন। আপনার যেমন আমি লেনদেন করছি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে, আমি ওই এজেন্টের বা কোম্পানির যে অফিসিয়াল অ্যাকাউন্টে আমি ফান্ড ট্রান্সফার করে নিচ্ছি। আমার ডকুমেন্ট আছে বা ব্যাংক স্টেটমেন্ট আছে, আমি মোবাইল দিয়ে ডাউনলোড করছি। আপনারা যা একটা যে ব্যাংকে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিবে আপনার এজেন্ট, এই অ্যাকাউন্টে আপনি যা আপনার নিকটবর্তী ব্যাংক থেকে আপনি টাকা পাঠাবেন। পাঠাইলে আপনার যে রিসিপ্টটা থাকবে এই রিসিপ্টটা রেখে দিলেন, ওইটা আপনার আমি জানি যতটুকু আপনার বেশিরভাগ অফিসে আপনার ব্যাংক টু ব্যাংক লেনদেন করে। শুধু গ্রাম্য যে এজেন্টগুলো আছে, গ্রামের এজেন্টগুলো, তারা আপনার এলাকায় তারা হ্যান্ড ক্যাশ লেনদেন করে। আর আমি যত মানে অফিসে গিয়েছি বা লেনদেন করেছি সব আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়েছে, ব্যাংক টু ব্যাংক লেনদেন করছে। তো আপনি যদি ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যক্তি অ্যাকাউন্ট নাম্বার হোক বা তার অফিসিয়াল যে এজেন্সির নামে অ্যাকাউন্ট হোক, তো আপনি নিজে না আপনি বা আপনার বাবা মা বা আপনার গার্ডিয়ান আপনার ওনার অ্যাকাউন্টে টাকা জমা দিল ব্যাংক থেকে, তো ব্যাংক আপনাকে ডিপোজিট স্লিপ দিয়ে দিবে। ওই স্লিপটা থাকলেই তো হচ্ছে। এই স্লিপটা আপনার ওনাকে ফটোকপি বা ছবি দিয়ে দিলে হচ্ছে যে দেখেন আমি এত টাকা পাঠাইছি। তো উনি বলুন হ্যাঁ আমি পাইছি এত তারিখ, আপনার নাম থেকে আসছে বা আপনার এই অ্যাকাউন্ট থেকে আসছে। তো হ্যাঁ, আর মেন যে আপনার ডিপোজিট স্লিপটা এটা আপনার কাছেই থাকবে, এটা কেউ নেবে না, এটা আপনি দিতেও যাবেন। তাহলে আপনার যদি আর্থিক লেনদেনের বা টাকা পয়সা লেনদেনের প্রমাণটা আপনার থাকে, যে কোনো প্রতারণার বা যে কোনো বিপদে পড়েন বিদেশে থেকে বা দেশে থেকে, আপনার এইটা দিয়ে আপনার যে কোনো ব্যবস্থা নিতে পারবেন, আইনিভাবেও নিতে পারবেন। আর আপনার এজেন্ট বা অফিস অস্বীকার করার কোনো সুযোগই থাকছে না। যার কারণে আপনি প্রতারণা থেকে বেঁচে যাচ্ছেন, মানে প্রতারিত হইতে পারেন, কিন্তু আপনি সমাধানটা খুব সহজেই পাবেন বা একটু দেরিতে হইলে সমাধানে যাইতে পারবেন।
আর এইভাবে কাজ করলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে না। আপনার 99% আপনার প্রতারণা হয় না, এইভাবে কাজ করলে তো প্রতারণা হইতে পারে, কিন্তু আপনার এইভাবে কাজ করলে আপনার ধারণা করে যে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমার যে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এটা আপনাদের কাছে কি গ্রহণযোগ্য নাকি ভালো লাগে নাই? তো আপনারা আরও কোনো মতামত থাকলে, কেমনে আপনার প্রবাসে গেলে ভালো হয়, প্রতারিত হওয়ার সম্ভাবনা কম, যদি আপনারা এরকম ভালো ভালো সুন্দর মতামত দিতে চান, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট বিবেচনায় রাখবো এবং আমি চেষ্টা করব আবার নতুন কোনো ভিডিওতে আপডেট দিতে। তো টেক কেয়ার।